আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। ব্রেক্সিট সংকট সমাধানে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আগামী 12 এপ্রিল পর্যন্ত বাড়তি সময় দিয়েছেন ইইউ নেতারা। হাজারো মানুষের উপস্থিতিতে নিউজিল্যান্ডে জুমার নামাজ আদায়। এবং যুক্তরাজ্যের বার্মিংহামে 5টি মসজিদে হামলার ঘটনায় 2 জনকে গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ব্রেক্সিট সংকট সমাধানের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে আগামী 12 এপ্রিল পর্যন্ত 2 সপ্তাহের জন্য বাড়তি সময় দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পূর্ব নির্ধারিত তারিখ ছিল 29শে মার্চ। এখন ইইউ নেতাদের সঙ্গে আলোচনা করে মে এ বাড়তি সময় পেলেন। সুশৃঙ্খলভাবে ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করার জন্য এটি মের শেষ সুযোগ বলে শুক্রবার বর্ণনা করেছেন ইইউ নেতারা। এখন আগামী সপ্তাহে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী থেরেসা মে তার ব্রেক্সিট চুক্তি পাশ করাতে পারলে 22শে মেতে ব্রেক্সিট সম্পন্ন হতে পারবে। আর চুক্তি পাশ না হলে নতুন করে সিদ্ধান্ত নেয়ার জন্য মের হাতে 12 এপ্রিল পর্যন্ত সময় থাকবে। আর তখন পর্যন্ত ব্রেক্সিটের সব ধরনের বিকল্পই হাতে থাকবে, যেমন চুক্তিসহ ব্রেক্সিট, চুক্তি ছাড়া ব্রেক্সিট, লম্বা বিলম্ব কিংবা আর্টিকেল 50 পরিহার করা। এসবের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে পারবে যুক্তরাজ্য সরকার, বলেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। মে বরাবরই 29শে মার্চেই ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করার উপর জোর দিয়ে আসলেও সুশৃঙ্খলভাবে ব্রেক্সিটের জন্য বিকল্প হিসেবে ব্রেক্সিট চুক্তি নিশ্চিত করাটাই প্রধানমন্ত্রীর ইচ্ছা। কিন্তু তা এখনো পর্যন্ত না হওয়াতেই তিনি ইইউ এর কাছে ব্রেক্সিটের ব্যাপারে দেরি করার জন্য অনুরোধ জানিয়েছিলেন। After a lengthy discussion, the Council today also agreed, subject to a successful vote next week, that in order to provide time for the UK Parliament to agree and ratify a Brexit deal, the date of our departure will now be extended to the 22nd of May. If Parliament does not agree a deal next week, the EU Council will extend Article 50 until the 12th of April. At this point, we would either leave with no deal or put forward an alternative plan. গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্ট চার্চের আল নূর মসজিদে সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছিলেন 50 জন মুসলমান নারী, পুরুষ ও শিশু। তার ঠিক এক সপ্তাহ পরেই শুক্রবার সেই মসজিদ ঘিরে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। শুধু মুসলিমরাই নন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নানা জাতি ধর্মের মানুষের ঢল নেমেছিল সেখানে। ক্রাইস্ট চার্চের 2টি মসজিদে হামলার ঘটনায় নিহতদের স্মরণে পুরো নিউজিল্যান্ড জুড়েই 2 মিনিটের নীরবতা পালন করা হয়। আল নূর মসজিদে হাজার হাজার মানুষের সামনে ইমাম জামাল ফাউদা যে বক্তৃতা দেন, সেটি আলোড়িত করে সকল মানুষকে। ইমাম তার বক্তব্যে গত শুক্রবারের ঘটনায় হতাহতদের প্রতি নিউজিল্যান্ডের মুসলমান ও অমুসলমানদের ভালোবাসা এবং চোখের জলের জন্যে ধন্যবাদ জানান। নিউজিল্যান্ডের মানুষ মুসলমানদের সাথে সংহতি জানিয়ে যে ঐতিহ্যবাহী হাকা নৃত্যের আয়োজন করেছে, সেজন্যও ধন্যবাদ জানান তিনি। The Prophet Muhammad sallallahu alaihi wasallam said, the believers in their mutual kindness, compassion and sympathy are just like one body. When any part of the body suffers, the whole body feels pain. New Zealand mourns with you. We are one. এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড। প্রতিবেদনে বলা হয়, একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি বন্দুকের ছবি পোস্ট করে সেটির নিচে এরপর আপনি ক্যাপশন লিখে প্রধানমন্ত্রীকে পাঠানো হয়। অনেক টুইটার ব্যবহারকারী ওই পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করলে প্রায় 48 ঘন্টা পর টুইটার কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়। এ বিষয়ে পুলিশের এক মুখপাত্র বলেন, পুলিশ টুইটারে ওই পোস্ট সম্পর্কে জানতে পেরেছে এবং সেটির বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। ওই অ্যাকাউন্ট থেকে অন্য একটি পোস্টে আর্ডার্ন ও নিউজিল্যান্ড পুলিশকে উদ্দেশ্য করে একই ধরনের ছবি পোস্ট করে লেখা হয় পরবর্তীতে আপনি। অ্যাকাউন্টটিতে ইসলাম বিরোধী এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ নিয়ে অনেক পোস্ট ছিল বলেও জানায় নিউজিল্যান্ড হেরাল্ড। এদিকে যুক্তরাজ্যের বার্মিংহামের 5টি মসজিদের জানালায় হাতুড়ি দিয়ে ভাঙচুরের ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়েস্ট মিডল্যান্ডস
পুলিশ জানিয়েছে কাউন্টার টেরোরিজম পুলিশের ইউনিটের সহযোগিতায় তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় 2:30 এক ব্যক্তি ব্রেকফিল্ড রোডের একটি মসজিদে জানালা হাতুড়ি দিয়ে ভাঙে। এই ঘটনার 45 মিনিট পর অ্যাস্টন ও পেরিবার এলাকা থেকে একই ধরনের ঘটনার খবর পাওয়া যায়। পরে আলবার্ট রোডেও একইভাবে ভাঙচুর করা হয়। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ ভাঙচুরের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, এমন বিদ্বেষমূলক কর্মকাণ্ডের কোনো স্থান আমাদের সমাজে নেই এবং কখনোই তা মেনে নেওয়া হবে না। সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে 2টি মসজিদে বন্দুকধারীর গুলিতে 50 জন নিহতের ঘটনার কয়েকদিন পর বার্মিংহামের মসজিদগুলোতে এই ভাঙচুরের ঘটনা ঘটল। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। বাংলাদেশ সেন্টার লন্ডনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সম্মাননা এবং নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ সেন্টারের সাথে সম্পৃক্ত স্বাধীনতা সংগ্রামের সময় যুক্তরাজ্যের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাতে এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, সেই সাথে নবনির্বাচিত ম্যানেজমেন্ট কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী 31 মার্চ পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি ব্যাংকুয়েটিং হলে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই অনুষ্ঠানের প্রচারের জন্য গণমাধ্যমের সাহায্য চাওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ সেন্টারের সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এবছরের মধ্যেই সংস্কার কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয়। লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আরও বলেন, বাংলাদেশ সেন্টারের অগ্রযাত্রার পেছনে বাংলাদেশ হাইকমিশন, প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, স্থায়ী সদস্য, যা আজীবন সদস্য ও সাধারণ সদস্য সহ কমিউনিটির সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই যে আমাদের যে কিছু অনিয়ম অতীত হয়েছে, এটা আমরা আপনাদের সামনে নিয়ে আসব। আমরা এটা পুরোপুরি এটা অ্যাকশনে যাব এবং এটা পরিবেশ তৈরি করব যে অন্যান্য সংগঠনের জন্য যে এইভাবে যেন কোনো সংগঠনে এই ধরনের অনিয়ম যেন না হয়। গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কভেন্ট্রি শাখার উদ্যোগে নবনির্বাচিত জিএসসি কভেন্ট্রি শাখার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কভেন্ট্রি শাহজালাল কমিউনিটি হলে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিএসসি কভেন্ট্রি শাখার সভাপতি মোহাম্মদ সাদেক আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ আব্দুল হান্নান ও সৈয়দ মোহাম্মদ রহমান। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আতাউর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিম কানিংহাম এমপি, আলহাজ নাসির আহমেদ সহ আরও অনেকেই। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারি আব্দুল কাদির। এরপর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিহত সকল শহীদানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শোক প্রকাশ করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ মতসিম আলী শিতু মিয়াকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ সরকারের কাছে হাই কমিশনারের মাধ্যমে 10 বছর মেয়াদী ডিজিটাল পাসপোর্ট এবং স্মার্ট আইডি কার্ড প্রদান, ভোটিং সুবিধা সহ বিভিন্ন সুযোগ দেওয়ার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক জিএসসির সদস্যবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের 10ম বর্ষে পদার্পণ উপলক্ষে ইউরোপের দেশ পর্তুগালেও বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। পর্তুগালের লিসবন থেকে আমাদের সহকর্মী রনি মোহাম্মদ জানান, বুধবার সন্ধ্যায় পর্তুগালের রাজধানী লিসবনের পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমির হলরুমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ ও মোহাম্মদ সম্রাটের সার্বিক সহযোগিতায় এবং রনি মোহাম্মদ ও রাসেল আহমেদের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব কাউন্সিলর রানা তসলিম উদ্দিন, জহিরুল আলম জসিম, আবুল বাসের বাদশাহ, আবুল কালাম আজাদ সহ আরও অনেকেই। পরে উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকটির বর্ষপূর্তি উদযাপন করেন। দর্শক, এবার জানিয়ে দেব বাংলাদেশ প্রসঙ্গ। বেতনের সরকারি অংশের দাবিতে আন্দোলনরত নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান। তারা চান এর আগে সরকার তাদের দাবি বাস্তবায়নের জন্য আশ্বাস দিয়েছিল, তা বাস্তবায়ন করা হোক। 3 দিন ধরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। এবার তারা দাবি বাস্তবায়ন করেই ঘরে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন, যদিও সরকারের পক্ষ থেকে এখনও কেউ তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। সারা দেশে 5,000-এরও বেশি এমন শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের শিক্ষক কর্মচারীরা বেতন ভাতার সরকারি অংশ পান না। এসব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 80,000 শিক্ষক কর্মচারী রয়েছেন, যারা এমপিও ভুক্তির দাবিতে বারবার রাজপথে নেমেছেন। তারা বলছেন তাদের দুঃখ দুর্দশা দেখার কেউ নেই।
ভোটের সময় আমরা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করি, তাহলে আমাদের যদি অন্যান্য ক্ষেত্রে সম্মান দেয়, শুধু আমাদের অর্থের ক্ষেত্রে আমাদেরকে দাবি রাখা হচ্ছে। আমি 4 জন সন্তানের জনক, আজকে বাচ্চাদের কাছে 1 পয়সা তুলে দিতে পারি না। বাচ্চারা বলে, বাবা তোমার কবে বেতন হবে, তোমরা আমাদেরকে কোন দিন সুখী করবে, কোন দিন হাসি মুখ ফোটাবে, তা আমি কি করতে পারবো আমি এখন? এবার আমরা প্রধানমন্ত্রীর পূর্ণ আশ্বাস না নিয়ে আমরা এই ময়দান ত্যাগ করব না। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন কয়েক হাজার শিক্ষক কর্মচারী। এর মধ্যে 2 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফেডারেশনের নেতারা বলছেন, প্রধানমন্ত্রী ছাড়া এখন আর কারো কথা তারা শুনবেন না। এর আগে 29তমবার এসেছি, প্রত্যেকবার কিছু না কিছু আশ্বাস পেয়েছি, কিন্তু আর কোনো আশ্বাসের বাস্তবায়ন পাইনি। এটা আমাদের 30তমবার। এটা আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের মাধ্যমে আমাদের একযোগে সমস্ত শিক্ষামন্ত্রীর এমপিভুক্ত হবে, এটাই আমরা আশা করছি। গেল বছর এমপিভুক্তির একই দাবিতে প্রায় 1 মাস অবস্থান কর্মসূচি পালন করেছিল এসব শিক্ষক কর্মচারীরা। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা। ভোট ডাকাতি করে আওয়ামী লীগ জনগণের সাথে যে প্রতারণা করছে, তাতে আবারও জনগণের কাছে ফিরতে তাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, সরকার উন্নয়নের রোল মডেল হলে বিশ্বে সুখী দেশের তালিকায় বাংলাদেশ 10 ধাপ পেছালো কেন? বিস্তারিত থাকছে রিপোর্টে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এই প্রতিবাদ সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটাধিকার হরণ করার জন্যই যে খালেদা জিয়াকে সরকার কারাবন্দী করেছে, তা নির্বাচনগুলোর মাধ্যমেই প্রমাণ হচ্ছে। বিএনপি কিভাবে ঘুরে দাঁড়াবে? বিএনপি ঘুরে দাঁড়ানোর প্রশ্ন আসছে না। যারা ক্ষমতা দখল করেছে, আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে তাদেরকে চিন্তা করতে হবে। তারা আবার এই দেশের মানুষের কাছে কিভাবে ফিরে যাবে তাদেরকে চিন্তা করতে হবে। তারা অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখেছে, এইটার উত্তর তাদেরকে বাংলাদেশের মানুষকে দিতে হবে। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ফিরিয়ে কিভাবে দেবে তাদেরকে প্রমাণ করতে হবে। বিএনপি ঘুরে দাঁড়ানোর প্রশ্ন আসছে না। বিএনপি যে পথে চলছে, যে পথ দিয়ে বিএনপি শুরু করেছে পথ চলা, আমরা সেই পথে এখনো আছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে ডক্টর মঈন খান অভিযোগ করেন, অলিখিত বাকশালী শাসন জনগণ বেশি দিন মানবে না। অলিখিত বাকশালের ক্ষমতা প্রয়োগ করে আপনাদের স্বাধীনতা, আপনাদের স্বাধীনভাবে কথা বলার যে অধিকার, সে অধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশ যদি বিশ্বের রোল মডেল হয়ে থাকে, তাহলে কেন আজকে বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশ 10 ধাপ কেন নিচে নেমে গেল? অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে তার সুচিকিৎসার দাবি জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।